আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সকলের জন্যে, যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট 1 এবং 2-তে বাদ গিয়েছে। গতকালকেই সাপ্লিমেন্টারি লিস্ট 2 প্রকাশ হয়েছে এবং এক্ষেত্রে দেখা গেছে সাপ্লিমেন্টারি লিস্ট 1 এবং সাপ্লিমেন্টারি লিস্ট 2 এর ক্ষেত্রে অনেকেরই নাম বাতিল করা হয়েছে, অর্থাৎ তাদের নাম যে ভোটার তালিকা সেই তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। এক্ষেত্রে তাদের বর্তমানে কি করণীয়, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের নিজের ক্ষেত্রে হতে পারে বা আপনাদের পরিচিত কারো বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলে তারা কি করবে, তাদের ক্ষেত্রে বর্তমানে কি করণীয়, এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং যাতে শেয়ার করবেন, যাতে করে প্রত্যেক মানুষ এই বিষয়ে একটা সম্যক ধারণা তারা পেতে পারে। শুরু করি যে বিষয়টি নিয়ে, যে আমার নাম বর্তমানে ভোটার লিস্ট থেকে মুছে ফেলা হয়েছে, বর্তমানে আমি কি করব। এক্ষেত্রে বলি, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুযায়ী কিন্তু জুডিশিয়াল অফিসাররা যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ডিসপোজাল করেছে। সেই ডিসপোজালের ক্ষেত্রে যাদের নাম তারা মনে করেছে যে সঠিক আছে, ভোটার তালিকায় রাখার উপযুক্ত, সেই নামগুলো তাদের সংযুক্তকরণ করেছে। আর যেগুলো তাদের মনে হয়েছে যে ঠিকঠাক নেই বা উপযুক্ত ডকুমেন্টসের অভাবে বা তাদের কাছে যেটা তাদের দৃষ্টিভঙ্গিতে ঠিক মনে হয়নি, সেই নামগুলোকে তারা ডিলিশন জন্যে সুপারিশ করেছেন এবং তারা সেটা তাদের আধার লিঙ্কড একেবারে সাইন তারা করেছেন এবং তার ফলে তাদের নামগুলো বর্তমানে মুছে ফেলা হয়েছে। এক্ষেত্রে যাদের ক্ষেত্রে এরকম ক্ষেত্রগুলো ঘটেছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আবার ট্রাইব্যুনাল, অ্যাপিলেট ট্রাইব্যুনাল বা অ্যাপিলেট অথরিটি এটা কিন্তু তৈরি করেছে। তার নোটিফিকেশান অলরেডি বেরিয়েছে। সেই নোটিফিকেশান অনুযায়ী, সেই নোটিফিকেশানে যেটা বলা আছে, সেখানে বলা আছে যে তারা অনলাইনে যে eci.eci.gov.in এর মাধ্যমে তারা অ্যাপিল করতে পারে। এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে এখনও পর্যন্ত তারা কিন্তু অ্যাপিল অনলাইনে তারা করতে পারছে না, এখনও পর্যন্ত এটা উপলব্ধ নয়। এই সুযোগটি যখন আমি ভিডিও করছি তখনও পর্যন্ত উপলব্ধ নেই। আর একটি তারা ফিজিক্যালি তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস বা এসডিএম বলুন বা এসডিও, আমাদের পশ্চিমবাংলায় যিনি এসডিএম তিনি এসডিও হন, তাহলে এসডিও অফিসে তারা সরাসরি এই অ্যাপিল তারা জমা করতে পারেন। এক্ষেত্রে তারা কার কাছে অ্যাপিল করবেন, কিভাবে অ্যাপিল করবেন, এক্ষেত্রে মূলত যেটা বলা, অনেক ভিডিও বিভিন্ন জায়গায় শেয়ার হচ্ছে। এক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু অ্যাপিল করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আপনাকে অ্যাপিল যেটা করতে হবে, অ্যাপিলেট অথরিটির কাছেই আপনাকে অ্যাপিল করতে হবে। যেটা নোটিফিকেশান বেরিয়েছে, এই নোটিফিকেশান যেটা বেরিয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু বিভিন্ন জেলার জন্যে কিন্তু এটা ভাগ করে দেওয়া হয়েছে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, এখানে দেখবেন নোটিফিকেশানে কলকাতার ক্ষেত্রে একজনকে এবং সেই ফর্মার চিফ জাস্টিস তাকেই কিন্তু নর্থ 24 পরগনার কিছু এসি মানে কতগুলো বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে। এটা একমাত্র সি অফিস থেকে বা ইসিআই থেকে ঠিক করবেন যে কোন এসির জন্য কোন এসির জন্য কোন জাজ তাকে অ্যাপিলেট অথরিটি হিসেবে নিযুক্ত করা হয়েছে। যেমন নদিয়ার জন্য, হাওড়ার জন্য এরকম সব আলাদা আলাদা করা আছে। আপনারা যখন করবেন এই নোটিফিকেশানটা দেখে নেবেন, দেখে নিয়েই তারপর অ্যাপিল করবেন। এক্ষেত্রে আপনাকে অ্যাপিল করতে হবে। যে অ্যাপিল করার ক্ষেত্রে আমি যেটা মোটামুটি যতটুকু বুঝতে পেরেছি সেই অনুযায়ী আপনাকে অ্যাপিল করতে হবে টু দ্য অনারেবল জাজ অর অ্যাপিলেট অথরিটি। এক্ষেত্রে আপনি নির্দিষ্ট যে ট্রাইব্যুনাল, মানে নর্থ 24 পরগনার ক্ষেত্রে নর্থ 24 পরগনা ট্রাইব্যুনাল বা সাউথ 24 পরগনার ক্ষেত্রে সাউথ 24 পরগনা ট্রাইব্যুনাল, মালদার ক্ষেত্রে মালদায়, এইভাবে লিখতে হবে। এবং আপনার এক্ষেত্রে নির্দিষ্ট যে এসি, মানে বিধানসভা ক্ষেত্র, ধরুন কারোর 121 হাড়োয়া এসি, তিনি হাড়োয়া এসি লিখবেন এবং তার ডিস্ট্রিক্টের নামটা লিখবেন। সাবজেক্টের ক্ষেত্রে যেটা তাকে লিখতে হবে, যেটা অ্যাপিল এগেনস্ট দ্য অর্ডার পাসড বাই দ্য ডেজিগনেটেড জুডিশিয়াল অফিসার ফর ডিলিশন অফ মাই নেম ফ্রম সাপ্লিমেন্টারি লিস্ট। এইভাবে কিন্তু আপনাকে অ্যাপিলের যে সাবজেক্টটা হবে, তারপর আপনি রেসপেক্টেড স্যার এবং ম্যাডাম দিয়ে
আপনি আপনার ডিটেলসটা লিখবেন যে আপনি সমস্ত কিছু তথ্য দেবেন। এক্ষেত্রে যেটা বলার যে আপনি ড্রাফট লিস্টে আপনার যে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, এসি সমস্ত কিছু উল্লেখ করবেন, ফাইনাল লিস্টেরও একইভাবে উল্লেখ করবেন। আর এক্ষেত্রে আমি একটা কথা প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যাদের নাম ডিলিশন হয়েছে তারা সমস্ত ডকুমেন্টস, তার কাছে যতগুলো ডকুমেন্টস উপলব্ধ আছে, সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার 13টা যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের বাইরেও যে ডকুমেন্টস আছে, সমস্ত ডকুমেন্টস সবগুলোই কিন্তু আপনারা এক্ষেত্রে অ্যাপিলেট অথরিটির কাছে কিন্তু জমা দেবেন। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে আপনি যে হিয়ারিং নোটিশ কপি পেয়েছেন, সেই নোটিশ কপি, এসআইআরের যে ফর্ম, সেই ফর্ম, আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট জমা দেবেন, স্কুল সার্টিফিকেট, সে মাধ্যমিক এর পরবর্তীকালে যে সার্টিফিকেট যদি থাকে সেটা দেবেন, প্যান কার্ড, আধার কার্ড থাকলে দেবেন, দুটো থাকলে দুটোই দেবেন, 2002-এর যে রোলের কপি সেটা আপনার নিজের বা প্রয়োজনীয় যারই হোক না কেন সবই দেবেন ম্যাপিং করে, যেভাবে আপনি ম্যাপিং করেছিলেন। ডোমিসাইল সার্টিফিকেট যদি থাকে সেটাও আপনি দেবেন। বিএলও যে ডিক্লারেশান দিয়েছিল, সেই বিএলওর কাছ থেকে ডিক্লারেশান যেটা বিএলও জমা দিয়েছিল সেই কপি নিয়ে সেটাও দেবেন। যদি আপনি এসসি, এসটি বা ওবিসি সম্প্রদায়ের ভুক্ত হন এবং আপনার যদি সেই সার্টিফিকেট থাকে সেটাও আপনি দিতে পারেন। এক্ষেত্রে যদি আপনার জমির কোনো দলিল থাকে, পর্চা থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এলআইসি ডকুমেন্টস থাকে, যা কিছু আপনার আছে সমস্ত কিছু জমা দেবেন। একই সঙ্গে আপনার বা আপনার পরিবারের, মানে আপনার পিতা বা তার ঠাকুরদা বা সম্পর্কিত যা ডকুমেন্টস আপনার কাছে উপলব্ধ আছে, সমস্ত কিছু ডকুমেন্টস দিয়েই কিন্তু আপনি জমা দেবেন। এক্ষেত্রে আপনার যদি ঠাকুরদার নামে যদি কোনো জমি থাকে, সেটা 1965 সালে যদি জমির কোনো সংক্রান্ত তথ্য থাকে সেটাও আপনি জমা দেবেন এবং তার ডকুমেন্টস আপনি যে কি জমা দিলেন সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন এনক্লোজারে, এবং এর দুটো করে কপি করবেন এবং যেখানে জমা দেবেন সে ডিএম অফিস হোক বা এসডি অফিস হোক, সেখানে কিন্তু আপনি আপনার যে সমস্ত কপি জমা দিয়েছেন সেইভাবে কিন্তু আপনি রিসিভ করে নেবেন। পরবর্তীকালে যদি এক্ষেত্রে হিয়ারিং হয় আপনার বা ডকুমেন্টস, যদি শুধু ডকুমেন্টসের উপরেই যদি আপনার কেসগুলো নিষ্পত্তি হয়, সেই জন্যে আপনি সমস্ত কিছু ডকুমেন্টস এখানে জমা দেবেন। 2 নম্বর হচ্ছে, যদি আপনি অনলাইনে করেন তাহলে অনলাইনে এখনও পর্যন্ত উপলব্ধ হয়নি, হয়তো 2-1 দিনের মধ্যে এটা উপলব্ধ হয়ে যাবে। অনলাইনের ক্ষেত্রে যেটা বলবো যে আপনার সমস্ত ডকুমেন্টস, সেটা একদম পুরনো থেকে নতুন সব সাজিয়ে আপনি স্ক্যান করবেন। একটা স্ক্যানে ফোল্ডার করে সেই ফোল্ডারটাকে আপনি আপলোড করবেন, যাতে করে আপনার তাতে সমস্ত থাকে, এবং পারলে একটা পয়েন্টার দিয়ে বা যেটা মার্কার বলে আমরা যেটা বলি মার্কার দিয়ে মার্কিং করে দেবেন এবং ভালো করে লিখে দেবেন যেটা এই ডকুমেন্টস, এটা এই ডকুমেন্টস। যে বার্থ সার্টিফিকেট যদি থাকে, বার্থ সার্টিফিকেটে সেখানে আপনার নিজের নাম জায়গায় মার্কার দিয়ে হাইলাইটার দিয়ে হাইলাইট করে দেবেন বা মার্কার দিয়ে গোল করে দিতে পারেন। একইভাবে এইভাবে সমস্ত ডকুমেন্টগুলো দেবেন, যাতে করে যিনি অ্যাপিলেট অথরিটি অনেক অ্যাপিল পড়বে, মানে পড়তে পারে যেটা যেভাবে ডিলিট হয়েছে, সেক্ষেত্রে যাতে আপনার কাগজগুলো অতি সহজে তিনি উপলব্ধ করতে পারেন। আর এই সঙ্গে একটা কথা বলবো, এক্ষেত্রে যদি আপনি মনে করেন আপনি আপনার নিকটবর্তী বা আপনার জানাশোনা আপনি উকিল যিনি অ্যাডভোকেট আছেন তার সঙ্গেও আপনি যোগাযোগ করতে পারেন, তাকে দিয়েও ড্রাফট করতে পারেন। কিন্তু মূলত ড্রাফটের বিষয়গুলো আমি বিষয়বস্তুটা বলে দিলাম, যে 1 নম্বর হচ্ছে আপনি যে অ্যাপিলেট অথরিটির কাছে করবেন, ট্রাইব্যুনাল, তাকে উদ্দেশ্য করেই আপনাকে চিঠিটা বা অ্যাপিলটা করতে হবে। অ্যাপিলটা করবেন, সাবজেক্টটা বলে দিলাম, যে অ্যাপিল করবেন এগেনস্ট দ্য অর্ডার পাসড বাই দ্য ডেজিগনেটেড জুডিশিয়াল অফিসার, অর্থাৎ যে জুডিশিয়াল অফিসার আপনাকে ডিলিশনের জন্যে তিনি সুপারিশ করেছেন, তার সেই অর্ডারটার এগেনস্টেই আপনি অ্যাপিল করছেন। এটাই হচ্ছে মূল জিনিস। আর সবশেষে বলবো, যত বেশি সম্ভব ডকুমেন্টস অ্যাপিলেট অথরিটির কাছে জমা করুন, যাতে করে এই 15 দিন সময় পাবেন, 15 দিনের মধ্যে সমস্ত ডকুমেন্ট যা আছে ভালো করে গুছিয়ে করুন, যাতে করে পরবর্তীকালে আর কোনো রকম সমস্যার মধ্যে আপনাকে পড়তে না হয়।